মা বোন কোনোদিন এসে ঢুকে দেখে যেতে পারে না যে আমি কোথায় থাকি দেখলে হয়তো সেই আফসোসে এখান থেকে নিয়ে চলে যেত। মানে যদি অনাবাসিক মেয়েরা তার হলে ঢুকতে চায় তাহলে খাবারের সংকট দেখা দিবে। ছেলেদের হলগুলোতে তো রিক্সাওয়ালা থেকে ধরে বহিরাগত সব মানুষই কিন্তু খায়। রাজনৈতিক যেহেতু বিভাজন পুরুষদের মধ্যে আছে, তাহলে নারীদের মধ্যে নারী হিসেবে সবাই এক হয়ে যাবে, এটা আসলে এক্সপেক্ট করা যায় না। যেই নারীরা আসলে কটাক্ষ করছে সেই নারীরাও দিন শেষে এই সুযোগ তার প্রয়োজন হয়। এই বাধাগুলো যে তার বিকাশেও বাধা হয়, যে আসলে মুক্ত আকাশে উঠতে পারে নাই সে তো বুঝবে না যে বন্দী হওয়ার মানে দুঃখটা কোথায়। শুধুমাত্র যে অনলাইনে আমাদের অপরিচিত লোকজন বা ক্যাম্পাসের বাইরের লোকজন করছে তা কিন্তু না। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদের সহপাঠী, জুনিয়র, সিনিয়র, তারা কিন্তু একই রকম হ্যারাসমেন্ট করতেছে। মানে নারীরা ব্যবসা করবে বা কোনো কাজ করবে মানে তারা সেটা যৌনকর্ম এবং যৌন ব্যবসায়। ডাকসু নির্বাচন চলাকালীন সময়ে যেই সাবিকুন্নাহার, তামান্না, তাদের যে ছবি বিকৃতি করা হয়েছিল, কিংবা সুফিয়া কামাল হলের যে একজন হল সংসদ নারী, সে কার্জন দিয়ে আসার সময় কেউ একজন হিজাব ফোবিয়া থেকে, হিজাব পরার কারণে নাকি তাকে থুতু নিক্ষেপ করেছিল। যেই নিপীড়ক তার কাছে এই নিপীড়নের অভিযোগ নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আসলে ডাকসুর সাথে আলোচনা করার কোনো সুযোগ বা জায়গা এখানে ছিল বলে আমরা মনে করি না। ডাকসু এককভাবে কোনো মানে ইউনিট হিসেবে ফাংশনিং না, সেখানে শিবিরের যেই ক্ষমতাধর অংশ তারা নিজেদের মতো করে ফাংশনিং, তারা তাদের মতো করে ডাকসুকে উপস্থাপন করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে কোনো নারী নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস প্রতিনিধি নারী হইতে পারে না। এখানে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, এখানে লিঙ্গ বৈষম্য বলে আমাদের রচনা মুখস্থ করা হয়। চর্চায় স্বাগত। তির্যকে আজ আমাদের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অবরোধবাসিনীর সংগঠক ইসরাত জাহান ইমু। ইমু, আপনাকে স্বাগত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা এই যে অবরোধবাসিনী নিয়ে তো আপনারা একটা কর্মসূচি পালন করছেন, একটা দাবিনামা উত্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটা, মাঝখানে অনেক দিন এটা নিয়ে তেমন একটা কথা ছিল না, কিন্তু এই নিয়ে আন্দোলন এর আগেও হয়েছে সান্ধ্য আইন নিয়ে। আমরা দেখলাম যে গতকাল একটা প্রভোস্ট কমিটি যেটা, তারা একটা সিদ্ধান্ত দিল যে 1 ঘন্টা তারা সময় বর্ধিত করেছে। এক্ষেত্রে আপনাদের অবস্থান কি? প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের মধ্যে দিয়ে একটা সুপারিশ এসেছে যে 1 ঘন্টা যেই হলের যে কারফিউ 8 ঘন্টার, সেটা 1 ঘন্টা শিথিল করা হবে। সেইটা তারা আবার সিন্ডিকেটের দিকে ঠেলে দিয়েছে। সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে, অর্থাৎ যেই পরামর্শ এসেছে সেটা গৃহীত হবে কিনা। তো এটা আমরা অবশ্যই মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের যেই চলমান আন্দোলন, সেটার প্রতি একরকম প্রহসন মনে করি আমরা, এবং আমাদের জায়গা থেকে আমরা এই 1 ঘন্টা শিথিল করার যে ব্যাপারটা, সেটাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের খুবই স্পষ্ট দাবি, যে 3টা দাবি আমরা সবগুলোর মানে এখানে শুধুমাত্র একটা দাবিকে অ্যাড্রেস করা হচ্ছে, যেখানে আমরা 8 ঘন্টা কারফিউ পুরোপুরি তুলে ফেলার দাবি করছি, 24 ঘন্টা নারীদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলছি, সেখানে তারা 1 ঘন্টার দায় নিতে প্রস্তুত হয়েছে। এবং অনাবাসিকদেরকে হলে অ্যাক্সেস সহ এক হলের আবাসিক ছাত্রীদেরকে অন্য হলে যাওয়ার যে অ্যাক্সেস, এটার মধ্যে দিয়ে ক্যাম্পাসে নারীদের চলাফেরার যে সংকোচনটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেটার বিরুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছি, পুরো জিনিসটার প্রতি আসলে প্রহসন। এই ধরনের আপোষের কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব না। আপনি গতকাল তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেখানেও এটাকে প্রহসনই বলেছেন। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বলতে পারে যে তার প্রস্তুতি নেই, বা এই জায়গা থেকে সে আসলে বলেছেও ইনফ্যাক্ট যে তারা বলেছে যে আপাতত 1 ঘন্টার সম্প্রসারণের বিষয়টা। আসলে এই যে হল কারফিউ, যেটা এমনিতেও থাকা উচিত না, সেটার আলোচনাটা আমরা পরে আসছি। কিন্তু আপনাদের আরও যে 2টো দাবি, একটা হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার দেওয়া, তারা যেন হচ্ছে বিশ্রাম নিতে পারেন, বা হচ্ছে তারা যেন খাবার বা এই ধরনের সুযোগগুলো যেন পান। আরেকটা হচ্ছে স্বজন যারা আছেন, নারী স্বজন, তারা যেন আসতে পারেন। এই জায়গাটাতে আসলে কি ধরনের প্রবলেমের মুখে পড়ছেন? শিক্ষার্থীরা কি ফেস করেন আসলে? নারী শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে এই যে নানা ধরনের বিধি নিষেধ, এই যে আন্দোলন করতে হচ্ছে এই 2026 সালে এসে নারীদের চলাচলের জন্য, এই জিনিসটা আসলে কাঠামোগতভাবে নারীদের প্রতি লিঙ্গ বৈষম্য। আমরা যে সমাজে দেখতে পাই যে বারবার বিভিন্ন আলোচনা সভা সেমিনার হয় যে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নাই, সামাজিক সাংস্কৃতিক স্পেসে নারীর নেতৃত্ব নাই, সেই নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে কিংবা নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বড় রকমের বাধা হচ্ছে এই ধরনের লিঙ্গ বৈষম্যমূলক যেই কাঠামোগত আইন বা বাধা যেগুলো, আমরা এটাকে তারই একটা অংশ হিসেবে দেখি। আপনি যদি বর্তমানে ডাকসুতে নারী সদস্য কতজন আছে দেখেন, দলমত নির্বিশেষে সব জায়গাতেই দেখবেন আপনি নারীদের অংশগ্রহণ কম। সেটা ধরেন ডাকসুর সময়ে আমার যেই পুরুষ প্রার্থীরা ছিল, একই প্যানেল,
কিন্তু তারা পুরুষ প্রার্থী হওয়ার কারণে কিন্তু তারা সারা রাত ব্যাপী হলগুলোয় প্রচারণা করতে পারছে, যে কোনো হলে, নিজ হলের বাইরের হলগুলোতেও প্রচারণা করতে পারছে, তারা যে কোনো জায়গায় অবস্থান করতে পারছে। যাতায়াতের ক্ষেত্রে তাদের কিন্তু একটা অবাধ চলাচলের সুযোগ ছিল পুরো বিশ্ববিদ্যালয় ব্যাপী। কিন্তু নারী হলগুলোর ক্ষেত্রে দেখবেন যে উমামা ফাতেমা কোন দিন রাতের 10টার পরে হচ্ছে তাকে রোকেয়া হলে দেখা গেছে, এটা নিয়ে হচ্ছে রোকেয়া হলের ভেতরে মব হয়ে যাচ্ছে, চিল্লাচিল্লি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে ধরেন প্রচারণার ক্ষেত্রে, আমি যে পুরুষ হলগুলোতে তো প্রচারণা করতে সেরকমভাবে আমি চলাচল করতে পারি না, সেই জায়গায় যে আমি নারী হলগুলোতেও যে যাতায়াত করব, কিংবা ধরেন কোনো একটা সামাজিক সাংস্কৃতিক বা রাজনৈতিক একটা সংগঠনের ধরেন কাজে কেউ কার্যক্রম পরিচালনা করবে, সেই সুযোগটা কিন্তু থাকে না। ধরেন এই যে অনাবাসিকরা যখন হলে ঢুকতে পারে না, এক হলের আবাসিক শিক্ষার্থী, আমার কোনো একটা জুনিয়র বা ফ্রেন্ড অসুস্থ রোকেয়া হলে, আমি শামসুন্নাহার হলের আবাসিক, কিন্তু আমি সেই হলে ঢুকতে পারি না। বা এই যে কেউ অসুস্থ হলো, তার মা বোন বা কোনো নিকটাত্মীয়, আমি 4 বছর ধরে একটা বিশ্ববিদ্যালয় আছে, আমার বাবা মা কোনোদিন, মা বোন কোনোদিন এসে ঢুকে দেখে যেতে পারে না যে আমি কোথায় থাকি দেখলে হয়তো সেই আফসোসে এখান থেকে নিয়ে চলে যেত। তো সেই জায়গা থেকে আসলে এই নারীদের চলাচল সংকোচনের ব্যাপারটা নারীদেরকে একে অপর থেকে বিচ্ছিন্ন করে। এটা বৃহত্তর দিক থেকে দেখতে গেলে আসলে যে বিরাজনীতিকরণের যে অংশ, সেই নারীদের চলাচল সংকুচিত করা, এটা বিরাজনীতিকরণের একটা বড় রকমের অংশ। পাশাপাশি হচ্ছে যে যখন বিচ্ছিন্ন করা হয়, ধরেন এই যে রোকেয়া হলের, শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে তাদের হলের লেট গেট 12টা পর্যন্ত এক্সটেন্ড করেছে, রোকেয়া হলে সেটা আবার 11টা, অন্য বঙ্গমাতা মৈত্রী হলে সেটা আবার 10:30টা 11টা। হলগুলোর মধ্যে এই যে মানে যোগাযোগের যে বিচ্ছিন্ন করে রাখে, এই জিনিসটাই আসলে মানে করা হচ্ছে অনবরত। নারী শিক্ষার্থীদের জন্য যে হলগুলো, সেখানেও আসলে সময়ের তারতম্যটা আছে। মানে নারীদের যে 5টা হলের ক্ষেত্রে যে লেট গেটে ঢোকার ব্যাপারে বা লেট স্লিপের ব্যাপারে, এগুলো এক এক হলে এক এক নিয়ম। এটা অনেকাংশেই ডিপেন্ড করে আসলে, যেমন শামসুন্নাহার হলের ক্ষেত্রে আমরা যারা অভ্যুত্থানের পরে আমাদের এখানে বেশ নারীরা বেশ ভোকাল ছিল, তখন আমরা অনেকজন মিলে আমরা প্রশাসনকে প্রেশারাইজ করে সেটা রাত 12টা পর্যন্ত লেট গেটের পারমিশন নেই। মানে এর পূর্ববর্তী যেই লেট স্লিপ নেওয়া, ম্যামকে কল দেওয়া, অনুমতি নেওয়া, হল সুপার গেটে কেউ না থাকা, এই যে হয়রানিগুলো ছিল, সেই হয়রানির ব্যবস্থাটা তুলতে আমরা সক্ষম হই। এখনও আমাদের সিগনেচার করে ঢুকতে হয়। তাতে কিন্তু ছাত্রীদের অনিরাপত্তা তৈরি হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। 10টা থেকে 12টার এই নিয়ম এখন শামসুন্নাহার হলের পাশাপাশি সুফিয়া কামাল হল সংসদও তার এটা বাস্তবায়ন করতে পেরেছে। এতে ক্যাম্পাসে হয়রানির ঘটনা বেড়ে গেছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, এরকম কিন্তু কোনো ইনসিডেন্ট হয়নি। বা সেটা হলেও সেটা মিটানোর দায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, এবং সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। সেটা করতে তারা ব্যর্থ হয় যখন, তখনই কিন্তু তারা নারীদেরকে এই ধরনের কারফিউ দেয়। সেই জায়গায় আসলে মানে মা বোন আমি কোথায় থাকি এটা জাস্ট ঘুরে এসে দেখে যাবে, এমন না যে আমরা দাবি করতেছি যে আমার মা বোন এসে হলে থাকবে, রাত্রি যাপন করবে কিংবা দিনের পর দিন থাকবে, এমন কিছুই না। যাতে আমার মা বোন এসে যাতে হলে ঢুকে দেখতে পারে আমি কোথায় থাকি, হলের ভেতরটা দেখতে কেমন, আমি কোথায় খাই, আমি কোথায় ঘুমাই, আমি কাদের সাথে থাকি। এটা একটা নারী বিশ্ববিদ্যালয়ের 4-5টা বছর কাটিয়ে যায়, কিন্তু তার মা কখনো জানে না যে তার মেয়েকে কোথায় রেখে আসছে, তার বোন জানে না, তার যে অভিভাবক, নারী অভিভাবক এসে কখনো দেখার সুযোগ পায় না। একই রকমভাবে একটা বিশ্ববিদ্যালয়ে 5-6 বছর পড়ে যায়, জানে তার বান্ধবীরা রোকেয়া হল, শামসুন্নাহার, মৈত্রী হলে থাকে, কিন্তু কোনোদিন হলের ভেতর ঢুকে দেখার সুযোগ পায় না। ধরেন সোশ্যাল ওয়েলফেয়ারে যে মেয়েটা পড়ে, তার হল সুফিয়া কামাল কিংবা শামসুন্নাহার রোকেয়া, তার পাশেই কিন্তু বঙ্গমাতা মৈত্রী হল, সে কোনোদিন একবেলা খাবার খাওয়ার জন্য সে হলের ভেতর ঢুকতে পারে না। কিংবা আইএমএল এর যে মেয়েটা পড়ে, তার হল হচ্ছে বঙ্গমাতা মৈত্রী, সে কোনোদিন রোকেয়া হলে ঢুকতে পারে না। এরকম পরশু দিনের বোধহয় একটা ইনসিডেন্ট, আমাদের অবরোধবাসিনীরই একজন নারী, যিনি হচ্ছে আইএমএল এ পড়ে, ওনার হল সুফিয়া কামাল, সে রোকেয়া হলে দুপুরে জাস্ট খেতে যেতে চাইছে, যেহেতু আশপাশে ক্যাম্পাসে তো অবশ্যই মানে খাবারের ক্যান্টিনের সংকট, সেই জায়গা থেকে তাকে ঢুকতে দেওয়া হয় না এবং খুবই বাজে রকমভাবে অপমানিত করা হয়েছে। এটা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার যে অজুহাত দেখানো হয়, এবং এসব ক্ষেত্রে দেখা যায় যে খুবই মানে অহেতুক কিছু কারণ দেখানো হয়। যেমন রোকেয়া হলে নাকি মেয়েরা খেতে গেলে খাবারের সংকট দেখা দিবে, মানে যদি অনাবাসিক মেয়েরা তার হলে ঢুকতে চায় তাহলে খাবারের সংকট দেখা দিবে। ছেলেদের হলগুলোতে তো রিক্সাওয়ালা থেকে ধরে বহিরাগত সব মানুষই কিন্তু খায়, উন্মুক্ত, বিশ্ববিদ্যালয়ে যে কেউই খেতে পারে। সামান্য খাবারের ক্ষেত্রে সব মানুষ খাবারের নিয়মটা নেই, আসলে ছেলেদের হলের ক্ষেত্রেও নেই, কিন্তু সেখানে এক ধরনের যাতায়াতের বিষয়টা আছে। তো এই যে আপনার এই যে দাবিটা, ধরেন ডাকসু তো হচ্ছে শিক্ষার্থী প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ, সেই শিক্ষার্থী প্রতিনিধি যেই যারা নির্বাচিত হলো এবং তাদের মেয়াদ ফুরোতে যাচ্ছে সামনে, ডাকসুরকে কি আপনারা ইনফর্ম করে বা ডাকসুর মাধ্যমে কি দাবিগুলো তোলার চেষ্টা করেছেন? ডাকসুর প্রতিক্রিয়া কি?
ডাকসুর যে প্রতিক্রিয়া আমরা শুরুতেই দেখতে পেলাম সেটা হচ্ছে এই দাবিগুলোর যৌক্তিকীকরণ, মানে গেটের সময়, ঢোকার সময় এগুলোর যৌক্তিকীকরণ করতে হবে। তাদের কাছে কোনো সুস্পষ্ট দাবি নেই। এর মধ্যে আমরা আরেকটা নিশ্চয়তা দেখতে পাই, মেয়েদের যে 5টা হল সংসদ, 5টা হল সংসদের পক্ষ থেকেও কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কোনো স্পষ্ট বিবৃতিই নেই। তারা যদি এটাকে পর্যাপ্ত মনে করে কিংবা অপর্যাপ্ত মনে করে, বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রীদের একটা চলমান আন্দোলন, এটাকে যে তারা অ্যাড্রেস করবে বা তারা যে এটা সম্পর্কে অবগত, এটা নিয়ে কিন্তু তাদের কোনো বক্তব্যই নেই। হল সংসদের বিচ্ছিন্নভাবে কয়েকজন আমাদের আন্দোলনের সাথে যুক্ত হলো, তারা তাদের হল সংসদের কাছে মুখাপেক্ষিতার জন্য আসলে সেভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে পারছে না, তাহলে তাদের হল সংসদ থেকে একটা ব্যাকলিশ আসবে। এই জায়গাতে আসলে মানে পুরোপুরি ডাকসু সহ হল সংসদের যে ভূমিকা পালন করার কথা, সেই জায়গায় তার পুরোপুরিভাবে ব্যর্থ। ইভেন মানে কেন্দ্রীয় ডাকসুর কথা যদি বাদও দেয়, নারীদের যে 5টা হল সংসদ, তাদের এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। তারা যদি মাঠ পর্যায়ে কাজ করতে না পারে, অ্যাটলিস্ট তাদের একটা বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল যে তারা এই চলমান আন্দোলনের সাথে সংগতি অসঙ্গতি যাই হোক, তারা তাদের প্রতিক্রিয়াটা জানাতো, কিন্তু তারা পুরো ব্যাপারেই খুবই নিষ্ঠুর। কোনো ধরনের আমরা দেখছি যে ডাকসুর নেতা হেমা চাকমা বৈষম্যহীন নারী হল চাই, এরকম আরেকটা ব্যানারে একই ধরনের দাবিতে আরেকটা মুভমেন্ট চলছে হেমা চাকমার। তো আলাদা কেন? অবরোধবাসিনী বা বৈষম্যহীন নারী হল চাই, এটা কি আলাদা প্ল্যাটফর্ম, আলাদাভাবে কাজ করছে, সংযোগ আছে নাকি নাই? বৈষম্যহীন নারী হল চাই যে হেমা চাকমার কথা বললেন, তিনি কিন্তু অবরোধবাসিনীর যে প্রথম প্রেস ব্রিফিং, ওটাতেও কিন্তু তিনি হোস্ট ছিলেন। তো দিন শেষে আসলে বিশ্ববিদ্যালয়ের নারীদের ক্ষেত্রে তো বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে। শুধুমাত্র নারী শিক্ষার্থী এই পরিচয়ে যে তারা একত্রিত হয়ে যাবে, নারী অধিকারের প্রশ্নে সবাই একমত হয়ে যাবে, কোশ্চেনে সবাই এক হতে পারছে না। না, শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে অথবা ধরেন শিক্ষা আন্দোলনগুলোর ক্ষেত্রে যেভাবে শিক্ষার্থীরা এই পরিচয় এক হয়ে যায় না, একই রকম ভাবে নারী অধিকারের প্রশ্নে এখানে ছাত্র দল আছে, সরকারি দল হিসেবে তাদের প্রশাসনের প্রতি অনুগত্যের একটা অবস্থান আছে। সেই জায়গায় ধরেন আবার ছাত্রী সংস্থা এবং ছাত্র শক্তির একটা পজিশন আছে, যেখানে তারা একটু কনজারভেটিভ ভাবে, আচ্ছা আমরা এই হয়রানিগুলো বাদ হওয়া উচিত, কিন্তু এতটাও নারীদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, নারীরা এইভাবে স্বাধীনভাবে চলাফেরা করবে, এটাও তো তারা মেনে নিতে পারছে না। তারা একটা লিমিট পর্যন্ত যেতে চায়। তো এইগুলোর মধ্যে দিয়ে আসলে নারীদের মধ্যে যেই মানে 3টা প্ল্যাটফর্মের মধ্যে মোটামুটি বাকি মানে বৈষম্যহীন নারী হল চার অনেকেই পরবর্তীতে অবরোধবাসিনীর সাথে যুক্ত হয়েছেন। এর বাইরে আসলে অন্য কোনো প্ল্যাটফর্ম সেভাবে অ্যাক্টিভলি নেই, বা থাকলেও রাজনৈতিক যেহেতু বিভাজন পুরুষদের মধ্যে আছে, তাহলে নারীদের মধ্যে নারী হিসেবে সবাই এক হয়ে যাবে, এটা আসলে এক্সপেক্ট করা যায় না। না, আমি প্রশ্নটা করেছিলাম যে যেহেতু এটা কমন কজ এবং খুবই অনেক বছর ধরেই এটা নানাভাবে নানা সময় এটা নিয়ে আসলে আন্দোলন হয়েছে, সান্ধ্য আইনের প্রসঙ্গ বারবার ঘুরে এসেছে, বা হল কারফিউ, মানে রাষ্ট্রের একটা অংশের কয়েকটি হলে বা কয়েকটি কাঠামোর মধ্যে কারফিউ চলে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এটা আমরা চলতে দিচ্ছি বছরের পর বছর। যাই হোক, সে আলাপ পরে। এই যে শিক্ষার্থীদের মধ্যে একদম আমরা যেটা সাধারণ শিক্ষার্থী, আপনি যেটা বললেন যে নানা ধরনের বিভাজন আছে, মত পথের পার্থক্য আছে, দলীয় রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য আছে, ওভারঅল আপনারা কি শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছেন যে হলের বাইরে যারা একটা আবাসিক শিক্ষার্থী যারা আছেন, হ্যাঁ, সেটা আমি নারী পুরুষ নির্বিশেষে আমি বলছি, যে এই কজটার ক্ষেত্রে সহপাঠী, পুরুষ সহপাঠী বা ছাত্ররা আসলে কি ভাবছে, সেরকম কোনো রেসপন্স কি আপনারা দেখছেন? আমরা যখন আন্দোলনটা শুরু করি তখন মুষ্টিমেয় কিছু নারীরা মিলেই ব্যাপারটা শুরু হয়। পরবর্তীতে আমরা প্রতিটা ধাপে ধাপে আসলে আরো মানুষকে যুক্ত করার চেষ্টা করছি, আরো নারীদের কাছে পৌঁছানোর জন্য। সেটা আন্দোলনের প্রথম দিকে অনাবাসিক নারীদের পার্টিসিপেশন ছিল সবচেয়ে বেশি, যেহেতু ডিপার্টমেন্টগুলো থেকে সংহতি বিবৃতি এসেছে, বিভিন্ন ক্লাব থেকে, এর বাইরেও বিভিন্ন নারী সংগঠনগুলো থেকে। তো সেই জায়গা থেকে অনাবাসিকদের আধিপত্য থাকলেও পরবর্তীতে যখন আমরা হলগুলোতে লিফলেটিং করি, হলের ভেতর পোস্টারিং হয়, কয়েকদিন আগে হলের ভেতর 3টা হলে মিছিল হয় নারীদের, তো এটার মধ্যে দিয়ে আবাসিক শিক্ষার্থীদের সাথে সংযোগটা মনে হয় সবচেয়ে বেশি জরুরি। পাশাপাশি যেহেতু অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশের যে অধিকারের দাবিটা আছে, সেটার মধ্যে দিয়ে আমরা বাস রুটগুলো সহ প্রত্যেকটা জায়গাতে আসলে জনসংযোগ করার কাজের মধ্যেই আছি। সেটা আন্দোলন যতদিন পর্যন্ত চলবে প্রতিদিনই আসলে জনসংযোগের মধ্যেই থাকতে হবে। তার অংশ হিসেবে যে টুকটাক ঝটিকা মিছিল করা হয়েছে, আবাসিক হলগুলোর ভেতরে প্রচারণা, এর বাইরে অনাবাসিকদের মধ্যে লিফলেটিং করা হয়েছে। আমরা একাডেমিক এরিয়াগুলোতে বুথ বসিয়েছি, প্রায় 1200-র চেয়ে বেশি নারীর গণস্বাক্ষর আমরা নিয়েছি।
এই ক্ষেত্রে আসলে নারীদের ক্ষেত্রে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি বেশি, যেহেতু এটা নারীদের মানে অধিকারের জন্যই দাবি, সেই জায়গা থেকে নারীদের সক্রিয় ভূমিকা পালন করার জায়গাটা বেশি। কিন্তু তার মানে এই না যে এই দাবি নিয়ে আসলে পুরুষরা কথা বলবে না। অবশ্য মানে তাহলে তো রাজা রামমোহন রায় এই কাজ করতো না, বা বেগম রোকেয়ার ভাই স্বামী হেল্প করতো না। সেই জায়গায় আসলে পুরুষদের হেল্প আমাদের দরকার। আমাদের যে পুরুষ সহপাঠীরা আছে তারাও আমাদেরকে বিভিন্ন রকম কাজে হেল্প করেছে, গ্রাফিতির সেই জায়গাগুলো থেকে সবকিছুতেই। কিন্তু মোটা দাগে বলতে গেলে পুরুষদের সাথে আমরা কানেক্ট করার সচেতন রকম চেষ্টা আমাদের কম হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি আবাসিক অনাবাসিক সকল নারীদের কাছে আরো বেশি পরিমাণে পৌঁছানোর। এই ক্ষেত্রে রেসপন্স কেমন পাচ্ছেন? হলের ভেতরে রেসপন্সটা কেমন? মোটা দাগে বলতে গেলে হচ্ছে এই পর্যন্ত 24 ঘন্টা যাতায়াতের নিরাপত্তা দেয়া, এই দাবি কিন্তু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসেই প্রথমবারের মতো। এর পূর্ববর্তী যে সান্ধ্য আইন বাতিলের দাবিগুলো ছিল সেটা মানে সময় পেছানো বা এক্সটেন্ড করার, সেই জায়গায় আমরা বলছি যে এই বর্তমান যুগে এসে নারী পুরুষের যে লিঙ্গ বৈষম্য ভিত্তিক যেই নীতি, এটা মানা যায় না, এটা কোনোভাবেই যৌক্তিক না, এটা নাগরিক অধিকার হরণ আমাদের। সেই জায়গা থেকে গত 2 বছর আগে মানে অভ্যুত্থানের পরপর আসলে যখন আমরা নিজেদের পরিসরে এটা নিয়ে কথা বলেছি, পাবলিকলি এই আলাপটা তোলা যেত না। তাহলে যখন আমরা লেট গেট 12টা পর্যন্ত করেছিলাম, তখন ওই 12টা পর্যন্ত করার কারণেই বিভিন্ন রকম স্লাট শেমিং সহ নানা ধরনের কটাক্ষের শিকার জাহুত হয়। হলের ভেতরেও এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু এই এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে যে রেসপন্সের হার, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো এবং নারীদের যে 5টা হলে পোল দেওয়া হয়েছিল যে আপনারা মানে 24 ঘন্টা অ্যাক্সেস চান নাকি 8 ঘন্টা কারফিউ কমিয়ে আনতে চান নাকি যা আছে তাই ঠিক আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা হলে প্রায় 80 থেকে একদম 92% পর্যন্ত হচ্ছে 5টা হলে মেয়েদের ভোটিং পোলে মতামত ছিল যে তারা 24 ঘন্টা অ্যাক্সেসের পক্ষে। সেক্ষেত্রে আবার আসলে ব্যাপারটা এমন না যে মেজরিটি চাইতে হবে। নাগরিক অধিকার কিংবা একটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে কিনা, যার দরকার নেই সে করবে না, যার প্রয়োজন সে করবে। কিন্তু যার প্রয়োজন পড়তেছে, যে ইন্টার্নশিপ শেষ করে বনানী থেকে হলে ফিরতে চাচ্ছে, যে একটা শ্যুট করে বা যে একটা নাটকের মহড়া করে হলে ঢুকতে চাচ্ছে, সে রাতের 12টা হোক 2টা হোক হলে ঢুকতে পারবে না, এটা বলার অধিকার যার প্রয়োজন হচ্ছে না তার আসলে সেই অধিকার নাই। সে যদি এখানে বলতে চায় তাহলে এটা আরেকজনের অধিকার হরণ করা হয়। সেই জায়গা থেকে আসলে রেসপন্স খুবই ভালো, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে আসলে রেসপন্স খুবই ভালো। তারপরেও আসলে খুব মানে বিচ্ছিন্নভাবে কিছু দুর্ঘটনার মতো ঘটনা তো ঘটেই। যেমন শামসুন্নাহর হলে আমরা যখন হলের ভেতরে মিছিল করছিলাম, প্রায় 15-16 জন মেয়ে ছিল, আমরা হুট করে একটা ঝটিকা মিছিল করলাম, লিফলেটিং করছিলাম, এর মাঝখানে মনে হলো একটা মিছিল করা উচিত। সেইখানে একটা ফ্লোর থেকে কয়েকজন বলে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন দিলেই তো হয়, বা খুবই কটাক্ষের ব্যাপার। এই ধরনের কটাক্ষ আসলে লেট গেট যখন 12টা করা হয়েছিল তখনও শুনেছিলাম। তো তখন মানে আমি আমার আশপাশের যে নারীদের দ্বারা এই ধরনের আন্দোলন নয় আবেদন করুন, হ্যাঁ, তো আশপাশের যে নারীরা এই ধরনের কটাক্ষ করেছিল, এরপরে কিন্তু দেখা গেল রাত 12টা বাজে তার হাজবেন্ড আসছে তার সাথে দেখা করতে, সে কিন্তু ঠিকই তখন লেট গেট ব্যবহার করে সে আমাকে কল দিল যে আচ্ছা 12টা পর্যন্ত ঢোকা যায়, কিভাবে ঢুকতে হয়, কোনো আগে থেকে পারমিশন বা কিছু। যখন তাকে পদ্ধতি বললাম, সে কিন্তু রাত 12টা বাজে ঢুকেছে। যে নিয়মের বিরোধিতা সে করেছিল সেই নিয়মটাই তারা এখন ব্যবহার করতেছে। একই রকমভাবে যে 24 ঘন্টা যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে একই কাজ হবে। যে মেয়েটা অ্যাপ্লিকেশন বলে চিল্লাইতেছে, মানে এরকম অহরহ ঘটনা আছে আসলে। যেমন গত সপ্তাহে আমাদের হলে একটা মেয়ের রাত 12টার পরে হচ্ছে সে অসুস্থ হয়ে যায়, তার ভীষণ জ্বর, তার আশপাশের রুমের মানুষজন হচ্ছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ফ্লোর ম্যামকে কল দেয়, হল সুপারকে কল দেয়, অ্যাপ্লিকেশন জমা দেয়। তারপরে মানে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা সময় অপচয় করে তারপরে তাকে হল থেকে বেরিয়ে নিতে পারে। তাও সাথে হলে স্টাফ থাকে, অনুমতির ব্যাপার থাকে, লোকাল গার্জিয়ান এসে নিয়ে যেতে হবে যদি হল থেকে বেরোইতে চায়। ওই নারী বলতেছে অ্যাপ্লিকেশনের কি দরকার, অথচ তাকেই হল থেকে বের করতে তার রুমমেট সহ বাকিদের যে ঝক্কি পোহাইতে হয়েছে এটা সে নিজেও এক্সপিরিয়েন্স করছে। মানে নিজের সাফারিংসটাই সে ভুলে যাচ্ছে। তো এটার মধ্যে দিয়ে আসলে বোঝায় মানে এটা আসলে নারীদের উপর হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটা সিঙ্গেল আউট করে ওই নারীরও দোষ না, এটা মানে দীর্ঘদিনের একটা চর্চার ব্যাপার। এটা যে সামাজিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে আছে এটা তারই একটা প্রতিফলন। তো ওই যেই নারীরা আসলে কটাক্ষ করছে সেই নারীরাও দিন শেষে এই সুযোগ তার প্রয়োজন হয়। এই বাধাগুলো যে তার বিকাশেও বাধা হয়, যে আসলে মুক্ত আকাশে উঠতে পারে নাই সে তো বুঝবে না যে বন্দী হওয়ার মানে দুঃখটা কোথায়। আমরা এই আন্দোলনটা যখন চলছে, যে সময় থেকে এই আলোচনাটা শুরু হয়েছে, আপনি মাঝখানে বললেন যে নানাভাবে হচ্ছে কটাক্ষ করা হচ্ছে, সেটা আমরা
অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে, বিশেষত সোশ্যাল মিডিয়াতে আমরা নানা ধরনের খুবই বাজে নানান কমেন্ট, কখনো কার্ডস, নানান ধরনের ইভেন জোকস ক্রিয়েট করে বা কোনো একটা কৌতুক বা ট্রল করার যে চেষ্টা, সেটা আমরা দেখেছি বা বিভিন্ন সময়ে আসলে আমরা দেখেছি যে রাজনৈতিক জায়গা থেকে, শুধু এই ঘটনাতে না, আমরা দেখেছি যে কোনো নারী রাজনীতিকের ক্ষেত্রে তাকে আক্রান্ত করার সময় সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে মূলত আসলে সেক্সুয়ালি অ্যাটাক করা হয় বা হচ্ছে কটাক্ষ, তো বিচিত্র রকমের কটাক্ষ আছে এবং এক্সট্রিম জোনটা আমি বললাম। তো এই জায়গাটাতে আমরা এবারও দেখলাম, এটাকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন? আমাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়া নারীদের এলাকাতে পর্যন্ত তাদের ছবি নিয়ে এই ধরনের স্লাটশেমিং এর অসংখ্য ঘটনা আসলে আমাদের আশপাশে অহরহ ঘটে। সেই জায়গায় একটা মানে এটা শুধুমাত্র যে অনলাইনে আমাদের অপরিচিত লোকজন বা ক্যাম্পাসের বাইরের লোকজন করছে তা কিন্তু না। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমাদের সহপাঠী, জুনিয়র, সিনিয়র, তারা কিন্তু একই রকম হ্যারাসমেন্ট করতেছে অনলাইনে। এই ধরনের ব্যবসা মানেই তারা আসলে নারীদের, মানে নারীরা ব্যবসা করবে বা কোনো কাজ করবে মানে তারা সেটা যৌনকর্ম এবং যৌন ব্যবসায়, দেহ ব্যবসায় ওদিকে ইঙ্গিতটা করে। তো দিন শেষে আসলে নারীদেরকে যে আসলে মানে স্বতন্ত্র কোনো সত্তা হিসেবে তারা ভাবতে পারে না, এটা নারীদেরকে যে যৌন বস্তু হিসেবে দেখার যেই চর্চাটা আমাদের এখানে আছে, দিন শেষে ওটারই একটা প্রতিফলন। এই চর্চার বাইরে কিন্তু খোদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও না। এই যে হলের ঢোকার বের হওয়ার ক্ষেত্রে রাত 10টার পরে যেই নিয়মের বেরি, এটা শিথিল করতে চাওয়ার অন্যতম কারণ কিন্তু এটা স্লাট শেমিং। যেমন যে খাতাটা আছে, যেটাই সিগনেচার করে হচ্ছে মেয়েদের হলে ঢুকতে হয় বা বের হতে হয়, নিয়ম শিথিল করার পর আমরা সেই সিগনেচার করার পক্ষেরই, কিন্তু সেই খাতায় যারা সাইন করতেছে তাদের কেউ যদি ধরেন মাসে 5-7 দিনের চেয়ে বেশি ব্যবহার করে থাকে, তাকে আবার কল দিয়ে হচ্ছে জবাবদিহিতা চাওয়া হয়। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে আপনার তো ইনকাম আছে, আপনি হলে কেন থাকবেন? আপনি একটা ব্যবসা করেন, কোনো একটা কাজে গেছেন, টিউশন করেন, আপনার ইনকাম কত? তাহলে আপনার ইনকাম 10,000 টাকার বেশি, তাহলে আপনি হলে থাকবেন না। এই যে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আমরা দিন শেষে টিউশন, এইসব চাকরি বাকরি করেই নিজেদের খরচ চালাতে হয়, অনেকে পরিবারও চালায়। সেই ক্ষেত্রে এই ধরনের কটাক্ষগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রাত 10টার পরে তো ভালো নারীরা হলে থাকে না, এটা খোদ ফ্লোর ম্যামরা পর্যন্ত বলে থাকে। বা রাত 10টার পরে কোনো একটা ডিপার্টমেন্টের প্রোগ্রাম, ওরিয়েন্টেশন, যে কোনো ধরনের প্রোগ্রাম, গ্যালা নাইট, যারা হচ্ছে পাশ করে বেরিয়ে যাবে তাদেরকে যে বলে তোমার যাওয়ার কি দরকার, 10টার আগে চলে আসো। ফ্যামিলি প্রোগ্রাম, বান্ধবীর বিয়ে, 10টার আগে চলে আসো। তো যদি 10টা অতিক্রম হয়, মানে 10টা 1 মিনিটের পর থেকে সেই নারীর চারিত্রিক ত্রুটি হিসেবেই দেখা হয়। দিন শেষে আসলে নারীদেরকে যে যৌন বস্তু হিসেবে চিন্তা করার জায়গা, বা বাইরে থাকলেই সে এই যে হয়তো অনৈতিক অশ্লীল কিছু করতেছে, যেটা আসলে রাত 10টার আগে তো করা যায় না নিশ্চয়ই, সেটা দিনের বেলাও এসব অশ্লীলতা হয় না, শুধু রাত 10টার পরেই মানে এই ব্যাপারগুলো চলে। সেই জায়গা থেকে আসলে কিছু বলার নেই, আসলে কন্টিনিউয়াস এটা ফেস করতে হচ্ছে। আপনারা এই বিষয়ে কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন, ধরেন হচ্ছে একটা তো আমার যে ডিজিটালি যখন আমি হ্যারাসমেন্টের শিকার হই, হ্যাঁ, সেটার তো এক ধরনের এভিডেন্স থাকে। এভিডেন্স বলতে হচ্ছে স্ক্রিনশট নেওয়া বা সেই প্রোফাইলটা বা সেই পেজটা বা গ্রুপটা, সেই গ্রুপটাকে আইডেন্টিফাই করে সেইটা অনুযায়ী হচ্ছে প্রশাসনের নজরে আনা বা হচ্ছে থানাতে অভিযোগ করেছেন। মানে আমি বলছি যে ইন্ডিভিজুয়ালি অনেকে করতে পারেন, আমি বলছি সাংগঠনিক জায়গা থেকে কখনো, এই যে যেটা বললাম যে হেমা চাকমার একটা প্ল্যাটফর্ম, অবরোধবাসিনী একটা প্ল্যাটফর্ম, এর আগেও নানা ধরনের প্ল্যাটফর্ম বা আরও হয়তো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মগুলো থেকে কখনো উদ্যোগ নেওয়া হয়েছে যে একদম ধরে ধরে, সাপোজ এই যে অবরোধবাসিনী কার্যক্রমটা শুরু করার পর স্পেশালি এটা নেতৃত্বে যারা আছেন, যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তাদেরকে হ্যারাস করে সোশ্যাল প্ল্যাটফর্মে বলি বা অনলাইনে হ্যারাসমেন্টে যেগুলো করা হলো, সেটাকে সামনে এনে অভিযোগ কি করা হয়েছে বা সে চেষ্টা করেছেন? আমাদের গত প্রেস ব্রিফিংয়ে হচ্ছে একটা নারীর উপস্থিতি নিয়ে তার ছবি, মানে এই যে যৌন হেনস্থামূলক কথাবার্তা, স্লাট শেমিং, এই ধরনের যে ঘটনা ঘটে, এটার পরে সেই শিক্ষার্থী নিজ উদ্যোগেই থানায় যায়। সেই ক্ষেত্রে আমরা তাকে যতটুকু সম্ভব প্ল্যাটফর্মের পক্ষ থেকে সাহায্য করার জন্য বলেছি, কিন্তু সেইভাবে আসলে মানে সংগঠিত আকারে প্রশাসনের কাছে যাওয়া বা এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত হয় নাই। কিন্তু সেটা কি করা প্রয়োজন না? মানে হতে পারে আপনি যেটা বললেন যে ফ্লোরের
দায়িত্বে যে শিক্ষক থাকছেন তিনিও কটাক্ষ করছেন, কিন্তু সেই জায়গা থেকে কি আপনি ছেড়ে দেবেন যে আমার প্রশাসনিক কাঠামোর মধ্যে তো আমার আসলে অভিযোগ তোলাটা জরুরি? বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানে গতকালকেই হচ্ছে টিএসসিতে আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত চারুকলার 3 জন শিক্ষার্থীর উপরে ছাত্রদলের যেই নগরের একটা মিছিল চলতেছিল সেই জায়গা থেকে হামলা হয়। আমাদের প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত নারীরাই, আমাদের মিটিং চলতেছিল পাশেই, আসার পথে সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এরকম জায়গায়ও নীরব। সে রাত 10টার আগেও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, কিংবা সে দায়ই নিবে না। সেই জায়গায় আসলে আলাদাভাবে ডিজিটাল যে হ্যারাসমেন্ট, এই জিনিসটা নারীদের ক্ষেত্রে ব্যাপারটা মানে বিশেষত আমরা যারা সামনের সারিতে থেকে সবসময় কথা বলে আসছি, আমাদের জন্য ব্যাপারটা খুবই গা সওয়া হয়ে গেছে। সেই জায়গা থেকে আলাদা রকম ভাবে এভাবে আসলে চিন্তাই করা হয় না যে এর আদৌ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে। আমি এই প্রশ্নটা এই কারণে তুললাম যে এই জায়গায় একটা তো হচ্ছে আন্দোলনের পথ, আন্দোলনের পথ দিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় বা যেই কাঠামো সেই কাঠামোকে বাধ্য করা, সেই প্রশাসনিক কাঠামোটাকে বাধ্য করা যে তুমি আমাকে সিকিউরিটি দিতে হবে, আমি এটা প্রাপ্য। আরেকটা তো হতে পারে যে যে কাঠামো এই জায়গায় যে নথিবদ্ধভাবে আমি আসলে অভিযোগটা উত্থাপন করা, নথি হাজির করা, যাতে সে কখনো বলতে না পারে আমি তো জানতাম না। আমাদের এই অস্বীকারের প্রবণতা তো প্রবলভাবে উপস্থিত। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি কিনা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে সংঘবদ্ধভাবে এটা ট্রাই করা হয়েছে কিনা। আমরা কিছুদিন আগে যেটা দেখেছি যে যেমন ছাত্রদল ডাকসুর একজন নেতার এগেনস্টে অভিযোগ করেছিল শাহবাগ থানায় ছাত্রদলের তরফ থেকে, এবং তখন হচ্ছে ওই পাল্টা অভিযোগ নিয়ে ডাকসুর ওই নেতা আবার যায়, এবং নারী ইস্যুতেই, হ্যাঁ, স্লাট শেমিং ইস্যুতেই আসলে অভিযোগটা, পাল্টা অভিযোগটা ছিল। তো সেইখানে আমরা খুবই অপ্রীতিকরভাবে হচ্ছে শাহবাগ থানার সামনে একটা মারধরের ঘটনা আমরা দেখি। কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্রদল গিয়ে প্রশাসনিকভাবে একটা লিখিত অভিযোগ তারা করেছে সেখানে। সেই জায়গার ফলে বিষয়টি খুব জোরালোভাবে আলোচনায় এসেছে, নানাভাবে এটা একটা বিহিত না হলেও আলোচনার মধ্য দিয়ে এক ধরনের মীমাংসার রাস্তা কিছুটা আক্রমণাত্মক ভাষা হয়তো কিছুটা কমেছে, বা ভাষার ধারটা হয়তো কিছুটা কমেছে। সেই জায়গা থেকে সাংগঠনিকভাবে আমরা এইরকম কোনো পদক্ষেপ নিয়েছি কিনা? না, এখন পর্যন্ত নেইনি। ডাকসুর টেবিলে নির্বাচিত ছাত্র সংসদ হিসেবে ডাকসুর টেবিলে কি আমরা উপস্থিত হয়েছি এই দাবিগুলো নিয়ে পুরোপুরি? ডাকসুর যে ক্রীড়া বিষয়ক সম্পাদক রিসেন্টলি হচ্ছে ক্যাম্পাসে বোধহয় গতকালকের একটা ঘটনা, যেখানে বলা হয় জিমনেশিয়ামের যে ইনডোর গেমস আছে সেখানে মেয়েরা সন্ধ্যা 7টার পরে আর অবস্থান করতে পারে না। এটা নিয়ে হচ্ছে একটা প্রোগ্রামও হয়েছিল, প্রশাসন পড়াও বারবিকিউ। হ্যাঁ, সেটাতেও আমরা আয়োজক ছিলাম। তো তখনকার যে ঘটনা ছিল, প্রথমে সেন্ট্রাল ফিল্ডে হচ্ছে নারীরা সন্ধ্যার পরে প্রবেশ করতে পারবে না, কার্জনে নারীরা প্রবেশ করতে পারবে না, মল চত্বরে রাত 10টার পরে নারীরা অবস্থান করতে পারবে না। এরকম ভাবে ক্যাম্পাসের প্রত্যেকটা স্ফিয়ারে আসলে নারীদের অবস্থান করে কিংবা চলাচলের যেই স্পেস সেটা সীমিত করা হয়েছে, চলাচলের উপরে হচ্ছে বিভিন্ন বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তো সেইটার প্রতিবাদে প্রশাসন পড়া বারবিকিউ কর্মসূচি হয়েছিল এই গত বছর শীতে। এরপর এখন আবার দেখা যাচ্ছে যে তখনও কিন্তু জিমনেশিয়ামের যে ইনডোর গেমস যারা খেলতো, প্লেয়ার মেয়েরা যারা, তারা খেলাধুলো করতে পারতো। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে বলা হচ্ছে জিমনেশিয়ামের ভেতরে ইনডোর স্পেসে মেয়েরা সন্ধ্যা 7টার পরে অবস্থান করতে পারবে না। সেখানকার যিনি ডিরেক্টর নয়না ম্যাম, উনি বলতেছে যে তারা নিরাপত্তার আশঙ্কা তৈরি হয়, তারা সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না নারীদের, তাই সন্ধ্যা 7টার পরে মেয়েরা সেখানে খেলতে পারবে না। তো এই জিনিসগুলো সম্পর্কে কি ডাকসু অবগত না, কিংবা ডাকসুর ক্রীড়া বিষয়ক সম্পাদক অবগত না? অবশ্যই সে অবগত। এই ধরনের অসংখ্য ইনসিডেন্ট, যেমন ডাকসু নির্বাচন চলাকালীন সময়ে যেই সাবিকুন্নাহ তামান্না তাদের যে ছবি বিকৃতি করা হয়েছিল, কিংবা সুফিয়া কামাল হলের যে একজন হল সংসদ নারী, সে কার্জন দিয়ে আসার সময় কেউ একজন হিজাব ফোবিয়া থেকে, হিজাব পরার কারণে নাকি তাকে থুতু নিক্ষেপ করেছিল। এই ধরনের যে ঘটনাগুলো, এগুলোর কোনো বিহিত কিন্তু ডাকসু করতে পারেনি। ডাকসুর গত 1 বছরের মেয়াদে তারা নিজেদের সাথে হয়ে যাওয়া যেই অন্যায়ের কথা তারা বলে, সেগুলো সমাধান করতে পারেনি। সেই জায়গায় আসলে তাদের বটবাহিনী এবং তাদের কর্মীদের দ্বারা তো সরাসরি, যেমন শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরকে হেনস্থার যে ঘটনা, এরকম উদাহরণ দিতে গেলে অসংখ্য ঘটনা আছে সামনে, যেগুলোতে ডাকসু এবং ডাকসুতে যে মেজরিটি ছাত্র সংগঠন ছাত্র শিবির,
তারা এই ধরনের নানা রকম ঘটনার সাথে সরাসরি নিজেরা জড়িত। সেই জায়গায় আসলে আলাদাভাবে তাদের কাছে বিচার দিতে যাওয়া মানে হচ্ছে মানে যেই নিপীড়ক তার কাছে এই নিপীড়নের অভিযোগ নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আসলে ডাকসুর সাথে আলোচনা করার কোনো সুযোগ বা জায়গা এখানে ছিল বলে আমরা মনে করি না। না, সেখানে তো প্রশ্নটা যে কারণে সেটা হলো যে তাদের সমর্থিত ছাত্র শিবির সমর্থিত, আমি যদি ধরেও নিই যে ছাত্র শিবির আসলে এই হেনস্থাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত, তো ডাকসু তো আসলে ছাত্র শিবির না। ডাকসুর প্রতিনিধিদের একটা অংশ ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে পাশ করে আসা। ডাকসু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত। তো একটা নির্বাচিত কাঠামোর কাছে সাপোজ আমি যদি রাষ্ট্রীয় কোনো ইস্যু হয়, আমার নির্বাচিত সরকারে যিনি থাকবেন, এই মুহূর্তে বিএনপি নেতৃত্বাধীন সরকার আছে, আমাকে তো সেই সরকারের কাছেই যেতে হবে, সেই সরকারের কাছ থেকেই জবাবদিহি চাইতে হবে। তো এই জায়গায় কেন হচ্ছে তাকে তার কাছেই জবাবদিহি চাওয়া যে আপনারা কেন এটা বিহিত করতে পারলেন না, সেই জায়গাটাতে কেন এড়িয়ে যাচ্ছেন? ডাকসুর প্রতিনিধি হিসেবে হেমা চাকমা আমাদের সাথে যুক্ত হয়েছে, তন্নি আপু যিনি গবেষণা বিষয়ক সম্পাদক তিনি যুক্ত হয়েছেন, সর্বমিত্র চাকমা একটা সংহতি বিবৃতি দিয়েছে। ডাকসুর মানে সাথে যোগাযোগ করা বলতে কি সরাসরি আমার ভিপি সাদিক কায়েমকে কল দিতে হবে, ব্যাপারটা তো এমনও না। হেমা চাকমার থ্রুতে যা যোগাযোগ হয়েছে, কিংবা 5টা হল সংসদ যারা 5টা হল সংসদের বিভিন্ন প্রতিনিধিদের দ্বারা অনেক হলে ভিপির সাথে সরাসরি যোগাযোগ করা হয়েছে যে আপনারা অবরোধবাসিনীর নাম উল্লেখ করতে হবে না, আপনাদের জায়গা থেকে আপনারা যদি এই দাবিগুলোর সাথে একমত হন কিংবা আপনাদের যদি মনে হয় যা আছে এটাই পর্যাপ্ত, আপনাদের জায়গা থেকে কোনো একটা অবস্থান গ্রহণ করুন। মানে হল সংসদগুলোর সঙ্গে আপনারা যোগাযোগ, হল সংসদগুলোর সাথে যোগাযোগ হয়েছে। এর বাইরে ডাকসুর যে কয়েকজন প্রতিনিধি, পুরো বডিটা যদি একও ধরি, তাহলে হেমা চাকমার মাধ্যমে যোগাযোগ করা মানে তো পুরো ডাকসুর সাথেই। তাদের মধ্যে আসলে পুরো ডাকসু তো একক একটা অর্গানাইজেশন হিসেবে ফাংশন করতেছে না। ডাকসুর একটা বড় অংশ শিবির যারা, তারা তাদের গ্রুপ হিসেবে ফাংশন করতেছে। তাদের মধ্যে আমরা বিভিন্ন সময় অভিযোগ দেখতেছি, কখনো এবি জুবায়ের মোসাদ্দেকরা অভিযোগ করতেছে, কখনো দেখা যাচ্ছে সর্বমিত্র চাকমার মোসাদ্দেক মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতেছে, হেমা চাকমা প্রথম থেকেই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অভিযোগ করতেছে। সেই জায়গায় ডাকসুকে আসলে আমরা ছাত্র সংসদ হিসেবে এককভাবে যেভাবে পাওয়ার কথা, মানে ডাকসু ফাংশনিং না, ডাকসু এককভাবে কোনো মানে ইউনিট হিসেবে ফাংশনিং না। সেখানে শিবিরের যেই ক্ষমতাধর অংশ তারা নিজেদের মতো করে ফাংশনিং, তারা তাদের মতো করে ডাকসুকে উপস্থাপন করতেছে। তাদের যেই মতামত কিংবা তাদের যে অবস্থান, সেটার সাথে আবার ডাকসুর যে অন্যান্য শিবির প্যানেলের বাইরের যেই মেম্বাররা, তাদের সাথে আবার দেখা যাচ্ছে সংযোগ নাই বা তাদের অবস্থান হচ্ছে মুখোমুখি। যেমন হেমা চাকমা, তন্নি, সর্বমিত্র চাকমা তারা 24 ঘন্টা নারীদের যাতায়াতের নিরাপত্তা অ্যাক্সেসের পক্ষে একমত হলো। তারা আবার বলতেছে যে যৌক্তিকীকরণ করতে হবে, যেটা কোনো স্পষ্ট অবস্থান তারা গ্রহণ করতেছে না। যে তারা এটাও যদি বলতো যে রাত 12টা পর্যন্ত মেয়েদের হলে হচ্ছে অ্যাক্সেস থাক, তারা কিন্তু এটাও ঠিকভাবে বলছে না। খুবই অস্পষ্টতার মধ্যে দিয়ে তারা যৌক্তিকভাবে সমাধানের কথা বলছে, যৌক্তিক সমাধান, কিন্তু যুক্তি হাজির করছে না। ঠিক। আচ্ছা, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই এই কেসে, আমি একদম শেষ দিকে আছি, যে বারবারই এই ইস্যুতে একটা কথা বলে যে নিরাপত্তা বিচার করে আসলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় তারা বিভিন্ন সময় হচ্ছে আক্রান্ত হতে পারে বা এই হতে পারে, এইসব কারণে আসলে এই চলাচলের উপরে এই ধরনের একটা বিধিনিষেধ। তো সেই জায়গায় সেটা যদি প্রশাসনের তরফ থেকে যদি এই ধরনের একটা শঙ্কা থাকে, সে যদি সিকিউরিটিটা এনশিওর করতে না পারে, তাহলে সেটাকে হচ্ছে অবরোধবাসিনী কিভাবে দেখবে? সে তো তার এক ধরনের দুর্বলতার কথা উপস্থাপন করেই বলছে যে আমি এই পর্যন্ত পারি, এরপরে আর পারি না। নিরাপত্তার কথা যদি মানে বিবেচনা করে, তাহলে বাবা মারা তাদের মেয়েদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠাবে না। নিরাপত্তার কথা যদি মানে নিরাপত্তার কথাতেই যদি বলি, তাহলে মেয়েদেরকে কেউ হলে থাকতে দিবে না। সেই জায়গাতে কিন্তু আমরা একটা লম্বা ফাইট দিয়ে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার যে অধিকার, এটা আদায় করতেও কিন্তু ব্যাপক একটা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই যেতে হয়েছিল। প্রথম যে নারী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, 2বার কৃতকার্য হওয়ার পরও তাকে নেওয়া হয়নি, 3য়বারের সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। সেই জায়গা থেকে আসলে বিশ্ববিদ্যালয় পুরুষদের ক্ষেত্রে, তার ছাত্রদের ক্ষেত্রে তারা কিন্তু 24 ঘন্টা নিরাপত্তার দায় নিচ্ছে। যখন সাম্য ভাইয়ের হত্যাকাণ্ডটা হয় বা যখন তোফাজ্জল মারা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারাই, তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে নাই যে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহিরাগতদের কাউকেই নিরাপত্তা দিতে পারতেছি না, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও। কিংবা বিশ্ববিদ্যালয় বলে নাই যে ছেলেদের হলগুলো রাত 10টার পরে বন্ধ হয়ে যাবে, কারণ সাম্য মানে রাত 10টার পরে বাইরে থাকার কারণে মারা গেছে। সেইটার ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায় ছেলেদের ক্ষেত্রে 24 ঘন্টাই দায় নিচ্ছে, কিন্তু নারীদের ক্ষেত্রে তারা বলতেছে তারা 16 ঘন্টার দায় নিতে পারবে, বাকি 8 ঘন্টা নারীরা কারফিউতে থাকবে। রেস্ট্রিকশন ইজ প্রোটেকশন। এইটার ক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে ছেলে এবং মেয়ে
দুইটার ক্ষেত্রে যে তারা দ্বৈত নীতি ফলো করতেছে। আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রক্টরের। তারা যদি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এটার দায় তাদের স্বীকার করতে হবে। এইটার মধ্যে যখন তারা এই 8 ঘন্টার দায় নিচ্ছে না, নারী শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করতে বাধ্য করতেছে, এটার মধ্যে দিয়ে কিন্তু তারা দুইটা কাজ করতেছে। প্রথমত, নারী শিক্ষার্থীদের যে স্বাধীন চলাচলের যে নাগরিক অধিকার, সেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন প্রাপ্তবয়স্ক নারীর স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার সে হরণ করতেছে নিরাপত্তার অজুহাতে। যেই নিরাপত্তা সে আসলে রাত 10টার আগেও দিতে পারে না, রাত 10টার পরেও দিতে পারে না, সেটা দিনের বেলাও দিতে পারে না, রাতের বেলাও দিতে পারে না। কিন্তু যেটা রাত 10টার আগে হইলে তার উপর সে দায় স্বীকার করার মতো একটা পরিস্থিতি থাকে বা একটা কাঠামোগত ব্যবস্থা আছে। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে এই 8 ঘন্টা কারফিউ, এই 8 ঘন্টা কারফিউর মধ্যে যখন কোনো একটা মেয়ে গ্রামের থেকে ফিরে আসে, ভোর 4টা-5টা বাজে হল গেটের সামনে দাঁড়ায় থাকতে হয়, শীতকাল গরমকাল যে কোনো সময়ে, যখন তাকে সেখানকার আশপাশের মানুষজন হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় নেয় না। সেই নারীকে হলে ঢুকতে না দিয়ে সে বাকিদের নিরাপত্তা নিশ্চিত করে। একই রকমভাবে হচ্ছে যখন শুধুমাত্র মানে বিকাশের সুযোগ সংক্ষিপ্ত করতেছে তা না, যারা ফিল্ড ট্রিপ থেকে আসতেছে, কোনো একটা ধরেন ট্যুরিস্ট সোসাইটি একটা ট্যুরে যাবে, রাত 12টায় বাস, বা কোনো একটা ডিপার্টমেন্টে ফিল্ড ট্রিপে যাবে 12টায় বাস, ওই রাত 10টা থেকে 12টা পর্যন্ত কোনো নারী মলচত্বরে অবস্থান করতে পারে না। তারপরে মেয়েরা শুধুমাত্র এটা আসলে রাত 10টার পরে করতেছে তা না, এই নারীদের চলাচল সংকোচনের চেষ্টাটা দিনের বেলা এবং সার্বক্ষণিক। যেমন কার্জনে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে যে মেয়েদের, এখানে কিন্তু খাবারের কোনো ক্যান্টিন নাই কার্জনে, মেয়েরা হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ের ক্যান্টিনে খায় দেখে ওইখানে মেয়েদেরকে দোকান থেকে খাবার দেওয়া বন্ধ। ওখানকার প্রবোস বলে দিছে যে কোনো মেয়েরা এখান থেকে খাইতে পারবে না। প্রথমত মেয়েদের কাছে খাবারই বিক্রি করে নাই, দ্বিতীয়ত এখন যেটা করতেছে খাবার মানে পার্সেল করে দিবে, কিন্তু তারপরে হলের পুকুর পাড়ে খাইতে পারবে না। তারপরে মেয়েরা যাতে ওইদিকে খাবারের দোকানগুলো পর্যন্ত না যেতে পারে, গেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, মেয়েরা আরও 1-1.5 কিলো ঘুরে ওই পুকুর পাড়ে খাবার পার্সেল আনতে যেতে হয়। এটার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় আসলে আমার নিরাপত্তা কীভাবে নিশ্চিত করতেছে? একটা মেয়ে 2 বেলা খাবে, এটার ক্ষেত্রে সে নারী পুরুষের এই লিঙ্গ বৈষম্যের শিকার। এই যে কাঠামোগত বৈষম্য, এইভাবেই তো আসলে এটা শুধুমাত্র তার পুষ্টিগতভাবে শারীরিক বিকাশ না, তো এই যে মানে লিঙ্গ বৈষম্য প্রত্যেকটা স্তরে স্তরে নিরাপত্তার অজুহাত দিয়ে বারবার, ছেলেদের হলে নিরাপত্তা নিশ্চিতের জন্য মেয়েরা হচ্ছে খাবার পাবে না, যেখানে কার জন্যও ক্যান্টিন নাই। ধরেন কেউ একজন গবেষণার কাজ করে, কেউ একজন ফিল্ড ট্রিপ থেকে আসবে, কেউ একজন ইন্টার্নশিপ শেষ করে হলে প্রবেশ করবে, তাদেরকে হলে ঢুকতে দেওয়া হইতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে কোনো নারী নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাস প্রতিনিধি নারী হইতে পারে না। এইগুলাই তো বিকাশের সুযোগে বাধা দেয়া। টিএসসি কোনো একটা কালচারাল ক্লাবের প্রোগ্রাম কোনো মেয়ে হোস্ট হইতে পারে না, কারণ রাত 10টা বাজার সাথে সাথে তার এখান থেকে চলে যেতে হবে। এই বিকাশেরগুলো বাধাগ্রস্ত করে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে আসলে বিশ্ববিদ্যালয় থাকে না। লিঙ্গ বৈষম্য মানে ডাকসু কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক জায়গাতে, এখানে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্ট আছে, এখানে লিঙ্গ বৈষম্য বলে আমাদের রচনা মুখস্থ করা হয়। এই ধরনের মানে এই তাত্ত্বিক পড়াশোনার আসলে কাজ কি, যদি এই প্রায়োগিক দিক থেকে বিশ্ববিদ্যালয়ে একই রকমভাবে সে আমার 8 ঘন্টার নিরাপত্তার দায়িত্ব নিবে না বলে সে এইভাবে দায় এড়াইতে পারে। আমাদের দাবি একটাই, বিশ্ববিদ্যালয়ে নারীদের যে চলাচল সেটা কোনো রকম সংকোচন করতে পারবে না। ছেলেদের যেরকম 24 ঘন্টা নিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতেছে, ছেলেদেরকেও কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। সেটা রাষ্ট্রও পারতেছে না, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনও পারতেছে না। কিন্তু তারপরে ছেলেদের 24 ঘন্টা নিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতেছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বলতেছে সে শুধুমাত্র 16 ঘন্টার দায় নিবে, 8 ঘন্টার দায় নিবে না। আমাদের দাবি ছেলে মেয়ের এই লিঙ্গ বৈষম্য হবে না, মেয়েদের ক্ষেত্রে 24 ঘন্টা নিরাপত্তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। চলাচলের যেই নিরাপত্তা, এই অবাধ স্বাধীনতা নারীদের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে। এই যে আপনারা তো এমনিতে এই 1 ঘন্টার যে সময় বৃদ্ধি, এটাকে আপনারা প্রহসন বলেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। আপনারা নেক্সট কি পদক্ষেপ নেবেন? কর্মসূচি দেবেন বলেছেন, কিন্তু সেটা কি ধরনের হতে পারে? হলের ভেতর মিছিল করার, পোস্টারিং, লিফলেটিং, যেই জনসংযোগের কাজগুলো আমাদের চলছিল, ওই কার্যক্রমগুলোই চলমান থাকবে। এর মধ্যে আমরা পথনাটক, পথসভা করার চেষ্টা করব। পাশাপাশি আসলে এতদিন তো আন্দোলনটা শুধুমাত্র নারীরাই নেতৃত্ব দিয়েছে, নারীরাই অংশগ্রহণ করেছে। আমরা এখন চাই এখানে যাতে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে নির্বিশেষে আসলে আন্দোলনে যুক্ত হয়, এবং এইটা যে আসলে নারীদের প্রতি যে কাঠামোগত বৈষম্য, এটা শুধুমাত্র নারীদের কনসার্ন না, এটা আসলে প্রত্যেকটা সচেতন নাগরিকেরই এই আন্দোলনের পাশে দাঁড়ানো উচিত। সেই জায়গা থেকে আমাদের সবার প্রতি আহ্বান থাকবে তারা যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়। ধন্যবাদ ইশরাত জাহান ইমু। আমরা অনেকগুলো ইস্যু আসলে সামনে এলো, ইমু অনেকখানি বললেন।
একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রে কোনো জরুরি অবস্থা চলছে না, কিন্তু সেই রাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে যেই গৌরব করা যেই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশের শিক্ষার্থী, অর্ধেকেরও বেশি শিক্ষার্থী যারা নারী, তাদের ওপর দিনের 8 ঘন্টার জন্য কারফিউ নেমে আসে। এবং এরকম প্রচুর ঘটনা আছে। ইমুরা একটা আন্দোলন করছেন, অবরোধবাসিনী কোট আনকোট একটা সংগঠন তৈরি করে সেই আন্দোলনটা তারা করছেন। 8 ঘন্টার এই কারফিউ এবং সেইটার তুলে দেওয়ার দাবিতে পাশাপাশি সহ শিক্ষার্থী যারা অনাবাসিক হিসেবে আছেন, বিভিন্ন হলের অ্যাটাচ থাকেন, তারা যেন হলে প্রবেশ করতে পারেন। এক হলের নারী হলের শিক্ষার্থী যেন অন্য হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারেন, নারী স্বজনরা যেন তাদের কাছে আসতে পারেন, এরকম বেশ কিছু প্রসঙ্গে এসেছে। এই দাবিটি কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেই প্রশ্নটা যদি এই সময়ে বসে করতে হয় তাহলে এটা তো প্রহসনই বলতে হবে। এই প্রশ্নটি যখন তোলা হচ্ছে, এই দাবিটি যখন তোলা হচ্ছে, তখন এর সঙ্গে অনেক যদি কিন্তু জুড়ে দিয়ে এবং তার চেয়েতেও ভয়াবহভাবে অনেক ধরনের ট্রল, আমরা বাংলাদেশের মানুষ সম্ভবত প্রচণ্ডভাবে ট্রলের ভাষা শিখে নিয়েছি, প্রচণ্ডভাবে খুবই অসাধারণ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নানান ধরনের গ্রুপবাজি বলি, পেজ বলি, নানান ধরনের কার্ড বলি, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, নানান ভাষার মধ্য দিয়ে আমরা আসলে নারীদেরকে প্রতিনিয়ত লক্ষ্যবস্তু করছি এবং সেই লক্ষ্যবস্তুটা যৌন বস্তু হিসেবে করা হচ্ছে। যে কোনো ইস্যুতেই যখন বলা হচ্ছে যে যখন অবরোধবাসিনীর পক্ষ থেকে বা অন্য অপরাপর নারী সংগঠনগুলোর পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এটা অন্যায়, এই 8 ঘন্টার কারফিউ চলতে পারে না একটা স্বাভাবিক রাষ্ট্রের ভেতরে কোনো একটি অংশে, তখন সেটাকে সরাসরি যৌনতার সাথে ট্যাগ দিয়ে সেটাকে প্রচার করা হচ্ছে বা সেটাকে বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু একবারও বলা হয় না যে রাত 10টার পরে সুস্থ থাকতেই হবে শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের, তারা কোনোভাবেই অসুস্থ হতে পারবেন না, বা তার পরিবারের কেউ আসলে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারবে না যে জন্য তাকে হল থেকে বেরোতে হবে। এই যে একটা সম্পূর্ণ অযৌক্তিক একটা মানদণ্ড তৈরি করে দেওয়া হয়েছে, সেই মানদণ্ডের বিরুদ্ধেই কিন্তু আসলে এই লড়াইটা করছেন অবরোধবাসিনীর শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সেই নারী শিক্ষার্থীদের সঙ্গে সহপাঠী হিসেবে, সহযোদ্ধা হিসেবে অন্য শিক্ষার্থীরাও যুক্ত হবেন। প্রশাসনের ভেতর থেকে যেই বৈষম্যের ভাষা প্রয়োগ করা হয়, সেই বৈষম্যের ভাষার যারা প্রয়োগ করেন তারা নিজের দিকে একবার তাকাবেন, নিজের জায়গা থেকে ভাববেন এবং এই দাবিটির দিকে পূর্ণ চোখে তাকিয়ে সেটার একটা মীমাংসার দিকে এগিয়ে যাবেন। এটা প্রত্যাশা। আপনারা আপনাদের মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।